জুলাই আন্দোলনকে ঘিরে সাধারণ মানুষের মনে সংশয়, সন্দেহ এবং নানা রকম প্রশ্ন উঠতে শুরু করেছিল ২০২৪ সালের আগস্ট মাসের শুরু থেকে। ইনফ্যাক্ট জুলাই আন্দোলনের ধারাবাহিকতায় শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পরপরই দেশের যে পরিস্থিতি তৈরি হয়, সেই সময়টা থেকেই সাধারণ মানুষের মনে এই প্রশ্ন জাগতে শুরু করে যে জুলাই আন্দোলন আসলে দেশকে কোথায় নিয়ে যাচ্ছে কিংবা দেশকে কোথায় নিয়ে যাবে। কিন্তু যারা জুলাই মাসের আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন সেই তারাই জুলাইকে নিয়ে প্রশ্ন তুলবেন, সেই জুলাইয়ের উদ্দেশ্য নিয়ে, আদর্শ নিয়ে প্রশ্ন তুলবেন এবং সেটি এক বছর যেতে না যেতেই সেটি সম্ভবত তারা নিজেরাও কল্পনা করেননি, কিন্তু বাস্তবে তাই ঘটেছে। দর্শক, এখন জুলাই মাস প্রায় শেষ হয়ে যাচ্ছে। আগামী 5ই আগস্ট সরকার, রাষ্ট্র তারা তাদের জুলাই আন্দোলনের যে সাফল্য, আওয়ামী লীগের শাসনের অবসান, তার বর্ষপূর্তি উদযাপন করবে। কিন্তু সেই সময়টি আসবার আগেই জুলাই আন্দোলন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছে এবং অতি সম্প্রতি গত কয়েকদিনের মধ্যে ন্যাক্কারজনক কতগুলো ঘটনার জন্ম দিয়েছে। আপনারা জানেন যে রাজধানী ঢাকায় চাঁদাবাজি করতে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুরুত্বপূর্ণ একজন নেতাসহ 5 জন গ্রেপ্তার হয়েছে এবং সেটি নিয়ে সমাজের নানা মহলে, এমনকি সরকার সমর্থকদের মধ্যেও, এমনকি যারা জুলাই আন্দোলনে সক্রিয় অংশ নিয়েছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন, তাদের মধ্যেও ছি রক্ত উঠেছে। নানা রকম প্রশ্ন তারা করতে শুরু করেছেন এবং তারই ধারাবাহিকতায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র ও সমন্বয়ক উমামা ফাতেমা প্রশ্ন তুলেছেন, জুলাই কেন মানি মেকিং মেশিন হবে? অর্থাৎ তিনি একটা লাইভ করে একেবারে কাঁদতে কাঁদতে জাতিকে বুঝিয়ে দিয়েছেন, জানিয়েছেন যে গত বছর তারা যে আন্দোলনটি করেছিলেন, যে আন্দোলনের তিনি একজন অন্যতম নেত্রী ছিলেন, সেই আন্দোলনটি আসলে দেশের জন্যে, সাধারণ মানুষের জন্যে, রাষ্ট্রের জন্য কোনো উপকারমূলক কোনো কিছু হয়নি। সেটি হয়েছে কোনো মানুষের জন্যে মানি মেকিং মেশিন, টাকা আদায়ের একটি যন্ত্র আসলে জুলাই আন্দোলন। কিভাবে? সেটি কি কোনো সহজ সরল রৈখিক কোনো পথে? না। সেই সব বিষয়েও উমামা ফাতেমা তুলে ধরেছেন। ইনফ্যাক্ট তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছিলেন যখন সে 5 জন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 5 জন নেতা গ্রেফতার হন চাঁদাবাজি করতে গিয়ে। তার মধ্যে আবার একজন যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কী দায়িত্বেও আছেন। দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে থাকবার কথা যে গত বছর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতা গ্রহণ করার পর বিভিন্ন মন্ত্রণালয়ে তারা একজন করে ছাত্রকে সেখানে বসিয়ে দিয়েছেন। তাদের কাজ কি? কেন ছাত্রদের সেখানে বসিয়ে দিতে হবে? এইসব নিয়ে প্রশ্ন করবার কোনো সুযোগ ছিল না। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের, যেটি পরবর্তীতে আবার ডক্টর ইউনূসের নিয়োগকর্তা হিসাবে তিনি যাদেরকে স্বীকার করেন, এনসিপি, সেখানেও সেই ছাত্রদেরই রাজনৈতিক দল, তারাও নানা রকম সুযোগ সুবিধা পাচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এবং তাদের বিরুদ্ধে নানা রকম অভিযোগ উঠছে। আমি উমামা ফাতেমার এরা 2 দিন আগের ফেসবুক পোস্টের এবং গতকালকে তিনি যে লাইভ করেছেন সেই অংশগুলো নিয়ে একটু মতামত ব্যক্ত করতে চাই। এর আগের ফেসবুক পোস্টে তিনি বলেছেন, এই চাঁদাবাজির খবর দেখে আশেপাশের সবাই এত অবাক হওয়ার ভান করছেন। খেয়াল করবেন, তিনি শব্দটি ব্যবহার করছেন যে সবাই অবাক হওয়ার ভান করছেন, একটা প্রিটেন্ড করছেন সবাই, কিন্তু আসলে এটা ভান হওয়ার কিছু নয়। এই চাঁদাবাজিটাই এই যারা জুলাই আন্দোলন করেছেন তাদের এই চাঁদাবাজিটাই হচ্ছে বাস্তবতা। তার বক্তব্য থেকে সেটি বোঝা যায়। কারণ তিনি বলছেন, এই যে অবাক হওয়ার ভান করছেন, এটি কিছুটা হাস্যকর বটে। বলতে হবে, এই প্রথম কোনো চাঁদাবাজি করতে গিয়ে তারা পুলিশের হাতে ধরা খেলো। দ্যাট ইজ ট্রু। কারণ এর আগে চাঁদাবাজির ঘটনা ঘটেছে, কেউ পুলিশের কাছে অভিযোগ করার সাহস পায়নি, কিংবা কেউ সাহস করে অভিযোগ করলেও পুলিশ তাদেরকে ধরার সাহস পায়নি, কারণ তারা দেশের সরকার, তারা সরকার প্রধানের নিয়োগকর্তা। ফলে পুলিশের কার ঘাড়ে কটা মাথা আছে যে তাদের বিরুদ্ধে কথা বলবে? ফলে কেউ আসলে এইসব চাঁদাবাজি, সন্ত্রাস, সহিংসতা কোনো কিছু নিয়ে কেউ কখনো কথা বলেনি। উমামা ফাতেমা বলছেন, ঠিক মতো খোঁজ নিলে বুঝবেন এদের শিকড় অনেক গভীরে। কিন্তু সরকার কখনো সেই শিকড় খোঁজার চেষ্টা করেনি। এমনকি এই যে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়ার পরও সেই শিকড়ে কারা আছে, কাদের ক্ষমতার বলে, কাদের শক্তিতে এরা এইভাবে
খোদ রাজধানী শহরে চাঁদাবাজি করে বেড়াচ্ছে। এমনকি পুলিশকে তারা সঙ্গে নিয়েও গেছে সেখানে, যে তারা মানে দেখানোর জন্য যে তারা চাইলেই পুলিশকে দিয়ে তাদেরকে ধরিয়ে দিতে পারে, চাপ প্রয়োগ করার জন্য, যাতে তারা চাঁদার টাকাটা দেয়। এবং 10 লাখ টাকা তারা নিয়েও নিয়েছে, আরও 40 লাখ টাকার জন্য সেখানে গিয়েছিল। ক্যান ইউ ইমাজিন? বাচ্চা বাচ্চা পোলাপান কী পরিমাণ মানে চাঁদাবাজির অ্যামাউন্টটা তো মানে মানে জ্ঞান হারানোর মতো অবস্থা। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র তিনি বলছেন, উমামা ফাতেমা, যা এই যে আপনারা বলছেন এই চাঁদাবাজি, এটি নতুন কোনো ঘটনা নয়, এর শেকড় অনেক ভেতরে। কিন্তু সরকার সেই শেকড় খোঁজার চেষ্টা করছে না। কেন করছে না? সে প্রশ্নের উত্তর করে কোনো লাভ নেই, কারণ উত্তর আপনার আমাদের সবারই জানা। আমি যদি রোববার দিবাগত রাতে ফেসবুক লাইভে তিনি যে কথাগুলো বলেছেন সেখান থেকেও যদি কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করি। উমামা ফাতেমা তার ভেরিফাইড ফেসবুক পেজে এই লাইভটি করেছেন, যেখানে তিনি প্রশ্ন করেছেন জুলাই কেন মানি মেকিং মেশিন হবে। তিনি বলছেন, জুলাই অনেক বড় অভিজ্ঞতা, মানুষ অবিশ্বাস্য লড়াই করেছে, আমার মাথায় আসেনি যে এটা দিয়ে টাকা পয়সা ইনকাম করা যায়। খেয়াল করবেন, জুলাইটা হয়ে গেছে টাকা পয়সা ইনকামের একটা সোর্স। আমি মুখপাত্র হওয়ার পর আবিষ্কার করছি এটা দিয়ে অনেক কিছু করার আছে, এটা দিয়ে অনেকে অনেক কিছু করছে, টেন্ডার তদবির বাণিজ্য করছে, ডিসি নিয়োগ করছে, এগুলো অহরহ হচ্ছে। এর আগে এটা নিয়ে ধারণা ছিল না জুলাই আন্দোলনকে কেন মানি মেকিং মেশিন করব। আনফর্চুনেটলি সেটি হয়েছে। ইয়েস, তো সেটি হয়েছে। দর্শক, আপনাদের মনে থাকবার কথা, গত বছরের একেবারে শুরুর দিকে ডক্টর ইউনূসের দায়িত্ব গ্রহণের পরপরই প্রথম কয়েক মাসের মধ্যেই ঢাকার দৈনিক কালবেলায় একটা রিপোর্ট হয়েছিল যে ডিসি নিয়োগের জন্য কত কোটি টাকার লেনদেন, এবং তারা একটি চেকও ছাপিয়ে দিয়েছিল। সেটি নিয়ে পরবর্তীতে বেশ কিছুদিন তোলপাড় হয়েছে, পাল্টা প্রশ্ন, নানা কিছু হয়েছে। কিন্তু তারপর সেই যে কোটি টাকার চেক ছাপিয়ে দিয়েছিল পত্রিকাটি, সেটি নিয়ে কি কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়েছিল? হয়নি। বরং যার বিরুদ্ধে অভিযোগ, তিনি দৈনিক যুগান্তরে সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন যে হ্যাঁ, তিনি রাতের বেলা সচিবালয়ে গিয়েছেন, কারণ তারা আন্দোলন করে মানে এই একটি নতুন সরকার এনেছেন, ফলে কারা কোথায় পোস্টিং পাচ্ছে সেটি নাকি তাদের দেখবার দরকার আছে, সেটি নাকি তাদেরই দায়িত্ব। ভাবেন, ফলে এই যে সেই সময়টাতেই তাদেরকে যেহেতু বাধা দেওয়া হয় নাই বা কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই, বরং সে একটা বার্তা, এবং তার মাধ্যমে কিন্তু বার্তা দেওয়া হয়েছিল, ইয়েস তোমরা যা খুশি তা করতে পারো, নিয়োগ বাণিজ্য করতে পারো, টেন্ডার বাণিজ্য করতে পারো, চাঁদাবাজি করতে পারো। এবং গত 1 বছর সময় ধরে কি হয়নি এদেশে? কেবল যে মানি মেকিং মেশিন হচ্ছে তাই তো না, পুরো জুলাই বিষয়টি দেশকে নৈরাজ্য সৃষ্টির একটি মানে কি বলবো, মানে একটা ফ্রি তাদেরকে লাইসেন্সে পরিণত হয়েছে। মানে জুলাই মানেই হচ্ছে যে যে কাউকে ধরে পিটাতে পারে, পিটাতে মেরে ফেলতে পারে। জুলাই আন্দোলনের নেতা মানে হচ্ছে যে কাউকে ধরে থানায় নিয়ে যেতে পারে। জুলাই আন্দোলনের নেতা মানে হচ্ছে যে কোনো অফিস দখল করে ফেলতে পারে, ব্যবসা বাণিজ্য দখল করে ফেলতে পারে। এবং পুরো বছর ধরে এই ঘটনাগুলো ঘটেছে। রাষ্ট্র কোথাও হস্তক্ষেপ করেনি, রাষ্ট্র কোথাও বাধা দেয়নি, কিংবা কাউকে আশ্বস্ত করার চেষ্টা করেনি যে না, এগুলো আমরা বন্ধ করব, তোমাদের পাশে আমরা আছি। ফলে জুলাই আন্দোলনের নামে জুলাই আন্দোলনের নেতারা তারা একের পর এক চাঁদাবাজি করে গেছে, দখল করে গেছে, টেন্ডারবাজি করে গেছে, এবং একটা নৈরাজ্য সৃষ্টি করে গেছে। জুলাই আন্দোলন শুধু যে তাই হয়েছে তা না, জুলাই আন্দোলন বাংলাদেশের মুক্তিযুদ্ধকে, মুক্তিযুদ্ধের চেতনাকে, মুক্তিযুদ্ধের বিপক্ষে বাংলাদেশকে চালিত করার একটি শক্তি হিসাবেও আবির্ভূত হয়েছে গত 1 বছরে। দর্শক, আমরা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কয়েকজন গ্রেপ্তার হয়েছে, আমরা তাদের বিষয়টি জানি। কিন্তু যে এনসিপি নামে যে রাজনৈতিক দলটি গঠিত হয়েছে, রূপায়ণ ট্রায়ারে তাদের এই যে বিলাসবহুল বিশাল অফিস, সেই অফিসের খরচ কোত্থেকে আসে, ভাড়া কোত্থেকে আসে, সেটি নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন উঠেছে, কিন্তু দলটি কখনো তার কোনো ব্যাখ্যা দেয়নি। এই দলের খরচ কোত্থেকে আসে? তারা এই যে জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছে, মানে আলিশান গাড়ি কেউ চালাচ্ছে, গাড়ি বহর তাদের সঙ্গে যাচ্ছে, সেগুলোর খরচ কোত্থেকে আসছে? ঢাকা শহরে এখানে সেখানে গুঞ্জন আছে যে ছোট মাঝারি যে কোনো ব্যবসায়ীকে কোটি টাকার বেশ মানে, এবং 1-2 কোটি নয়, ন্যূনতম 5 কোটি টাকার চাঁদা ধার্য করে দেওয়া হয়েছে, তাদেরকে চাঁদা দিতেই হবে, এমন গুঞ্জন আছে। যদিও ইন্ডিপেন্ডেন্টলি সেগুলো আমার পক্ষে যাচাই করা সম্ভব হয়নি। আর ঢাকার মিডিয়া তো এখন এগুলো নিয়ে কথা বলবার সাহসও তাদের নেই, সেই সাংবাদিকতার জায়গাটিও এখন নেই। কিন্তু মানুষের মুখে মুখে এইসব বিষয়গুলো
উচ্চারিত হয়, মানুষ এগুলো নিয়ে আলাপ আলোচনা করে যে এই নতুন রাজনৈতিক দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নানা জায়গায় ব্যবসায়ীদের কাছ থেকে এইভাবে চাঁদাবাজি করছে, এবং সেগুলো ওপেন সিক্রেট হয়ে গেছে। এবং সেটি আমার মনে হয় যে উমামা ফাতেমা এখন বলছেন যে জুলাই কেন এই যে প্রশ্নটি করেছেন মানি মেকিং মেশিন হবে, এই প্রশ্নগুলি তার মনে এসেছে কারণ তিনি এই বিষয়গুলো দেখেছেন। দেখতে দেখতে এখন একটা পর্যায়ে এসে তিনি প্রশ্ন করেছেন। এখন উমামা ফাতেমা কেন হঠাৎ করে এইভাবে এই কথাগুলো বললেন? তাকে কি আমরা হুইসেল ব্লোয়ার বলবো? তাকে কি আমরা রাজসাক্ষী বলবো? তাকে তিনি বিবেকের দর্শনে সেই কারণে তিনি এইগুলো কথা বলতে শুরু করেছেন, আপনাকে সেই কথা বলবো? নাকি তাদের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে কোথাও দ্বন্দ্ব হয়েছে, যেখানে উমামা ফাতেমারা কর্নার হয়ে গেছেন, অন্যরা বেশি সুবিধা পাচ্ছে, সেই কারণে তিনি এগুলো নিয়ে কথা বলতে শুরু করেছেন? আমরা জানি না। এইসব প্রশ্নও মানুষের মনে আছে, কিন্তু বাস্তবতা হচ্ছে তিনি যে প্রশ্নটি করেছেন, জুলাই কেন মানি মেকিং মেশিন, জুলাই সত্যি সত্যি একটা নৈরাজ্যের নামে পরিণত, নৈরাজ্যের একটা লাইসেন্সে পরিণত হয়েছে। এক বছর যেতে না যেতেই জুলাই একেবারে মুক্তিযুদ্ধ বিরোধী মানে জঙ্গি তৎপরতার একটি লাইসেন্সে পরিণত হয়েছে। জুলাই দেশকে নৈরাজ্যকর একটি রাষ্ট্রে এবং ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার একটি হাতিয়ারে পরিণত হয়েছে। এই যে জুলাইকে নিয়ে প্রশ্ন, এই প্রশ্নের উত্তর এবং জুলাইয়ের গায়ে যে কলঙ্কর রেখা এঁকে দেওয়া হয়েছে, সে থেকে জুলাই কিভাবে মুক্তি পাবে, আদৌ মুক্তি পাবে কিনা, সেই প্রশ্নগুলো আমাদের সামনে আছে। দর্শক, আমি আপনাদের সামনেও সেই প্রশ্নগুলো রাখলাম। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন।